স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। গণতন্ত্র না থাকলে শুধু স্লোগান, মিছিল কিংবা বক্তৃতা দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। নীতিগতভাবে ঐক্যমত্যে আসতে হবে। পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও ভারত। রাওয়া ক্লাবে সাবেক সেনা কর্মকর্তাদের আয়োজনে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক বিভাজন থাকলেও জাতীয় ঐক্যের জন্য রাজনীতির বন্দোবস্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। শনিবার সকালে রাওয়া ক্লাবে সাবেক সেনা কর্মকর্তাদের উদ্যোগে সবার আগে সার্বভৌমত্ব টেকসই বাংলাদেশের জন্য ঐক্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। এই দেশের স্বাধীনতা আহত শিক্ষার্থীদের দায়িত্ব সব রাজনৈতিক দলের নিতে হবে জানিয়ে ডক্টর মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হলেও জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। স্বৈরাচার বিদায় নিয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তাতে কিন্তু আমি মনে করি না বাংলাদেশের মানুষের অভিষ্ট অর্পিত হয়েছে। এই দেশকে সত্যিকার অর্থে গড়ে তুলতে হলে দেশের সার্বভৌমত্ব, যেটা সমার্থক বলে মনে করি গণতন্ত্র, সে দুটি বিষয় যদি না থাকে তাহলে কিন্তু বক্তৃতা দিয়ে এই দেশকে রক্ষা করা যাবে। জনগণ গণ অভ্যুত্থানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের রায় দিয়েছে, যা ব্যর্থ হলে ব্যাহত হবে দেশের সার্বভৌমত্ব, মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। বড় আকারের পরিবর্তনের চিন্তা এই করতে হবে এবং সেইটা এই অভ্যুত্থান সেই রায় দিয়েছে যে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এবং সেটার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, যেখানে ক্ষমতা কাঠামোর ভারসাম্য আছে, জবাবদিহিতা আছে। দেশ এবং জনগণের অস্তিত্বের প্রশ্নে রাষ্ট্র মেরামতের লড়াইয়ে জিততেই হবে বলে জানান বক্তারা। জেনারেল যে অ্যান্টি কারাপশনের চার্জে ছিল আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে। বলেন, এজন্য সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বে অফ বেঙ্গল সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 16 বছরের দুঃশাসন পেরিয়ে মাত্র 100 দিন আগে নতুন রূপ পেয়েছে এ শহর। এভাবেই ঢাকাকে বিদেশিদের কাছে পরিচয় করে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বে অফ বেঙ্গল কনভারসেশনে 8 শতাধিক প্রতিনিধিকে নিয়ে শহীদ ও আহত বিপ্লবীদের প্রতি জানান শ্রদ্ধা। বলেন, তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যা হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে গঠিত। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ জানি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। 3 দিনের এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব নতুন সভ্যতা গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সুষম বন্টনেই তা সম্ভব। এমন একটি অর্থনীতি গড়ে তুলি যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে, শুধুমাত্র কিছু বিশেষ সুবিধাভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সবশেষে বিদেশি প্রতিনিধিদের ঢাকা শহর ঘুরে দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কারো অর্থায়ন ছাড়াই নিজেদের স্বপ্ন এঁকে রেখেছেন বাংলাদেশের তরুণরা। এই কনভারসেশনে এবারের প্রতিপাদ্য একটি ভঙ্গুর বিশ্ব। এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝার জন্য এ উদ্যোগ। এবারে ৭৭টি সেশনে আলোচনা হবে গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও ভূরাজনীতি এবং মানবাধিকার প্রসঙ্গে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত বছরে বড় অঙ্কের অর্থ পাচার হয়েছে।
পাচার রোধে পদ্ধতিগত স্বচ্ছতা নিশ্চিতের পর ভবিষ্যতে কোনো সরকারি আর টাকা পাচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে তিনি বলেন, বৃহত্তর সংস্কার করতে না পারলেও দুর্নীতির পথ বন্ধ করবে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা বলেন, পলিসি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এসব সমস্যার সমাধান একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এ নিয়ে অন্তর্বর্তী সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলেও জানান তিনি। আমরা একটা মেসেজ দিয়েছি, ভবিষ্যতে কিন্তু টাকা পয়সা পাচার করা ধরা পড়বে, তখন ধরা পড়ে নাই তাদের বিচারে আনা হবে। এবং একটা মেসেজ, ভবিষ্যতে যেন যে কোনো সরকারি প্রাইভেট সেক্টর হোক পাবলিক সেক্টর হোক টাকা পয়সা পাচার করতে পারবে না। এখন তো মহানন্দে এই জিনিসটা অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা বিষয়ক এক আলোচনায় এসব কথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই সংবিধান সংশোধন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সংবিধান সংশোধনের আওয়াজ এসেছে সরকারের পক্ষ থেকেও। কয়টা আদিবাসীরা বা কয়টা সিট পায়? 3টা এমপি এখন পাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। একটা নির্বাচন যদি হয়, সেটার মাধ্যমে যারাই আসেন, সরকার যারাই গঠন করেন, বিরোধী দলে যারা থাকে, তাদের মাধ্যমে আমাদের কিছু নিয়ে আসতে হবে। মাল্টি পার্টি ডেমোক্রেসি হবে, কম্পিটিশন থাকবে, আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, পিপল যে অ্যাকসেপ্ট করবে এটা উইল বি অ্যাকসেপ্টেড। আমরা এমন কোনো ব্যবস্থা তৈরি করতে পারি নাই যে নির্বাচনের ভেতর দিয়ে সরকারকে বদল করা যাবে। বরং সরকার বদল করার যখন প্রশ্ন আসছে, তখন ষড়যন্ত্র, চক্রান্ত, কু, পাল্টা কু। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে তা কলুষিত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী। এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কলুষিত করা হয়েছে। ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে বোধহয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আমার আগের বিচারপতি ফিরে আসবেন, উনি এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এইরকম একটা ভুল বুঝাবুঝি, চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানান অ্যাটর্নি জেনারেল। আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা, সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে। এদিকে রাজধানীতে অপর এক আলোচনা সভায় শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃত্ববাদের মেয়াদে সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন হতে পারে না বলেও মত দেন বক্তারা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম হলেও 2024-এর শহীদদের তালিকা নিয়ে কোনো অনিয়ম হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 2024-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকা করা হচ্ছে। পুনর্বাসন সহ তাদের মর্যাদা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ছাত্র জনতার বিপ্লবের দ্বিতীয় স্বাধীনতাকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। আহত পরিবারের পাশেও সরকার থাকবে বলেও জানান তিনি। এই 2024 সালে তরুণ সমাজ যেভাবে
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেন, সেটা সারা বিশ্বকে বিস্মিত করেছে এবং যুগে যুগে এটা নিয়ে গবেষণা হবে। আমাদেরকে এখন 24 সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে, কিন্তু এই স্বাধীনতা তো আর বন্ধ করা যাবে না। এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। রাজধানীর পল্লবীতে 2 ছেলেকে জবাই করে হত্যার পর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশ জানায়, সকালে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় 2 ছেলেকে জবাই করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বাবা। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শিশু দুটির বয়স আনুমানিক 7 ও 5 বছর বলে জানা গেছে। পারিবারিক কলহের জেরেই এমনটি ঘটেছে বলে ধারণা পুলিশের। এদিকে ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যে আজিমপুরে শিশুকে অপহরণ করে অপরাধী চক্র, তবে শেষ রক্ষা হয়নি। মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়ে র্যাবের জালে। অভিযানের পর 8 মাস বয়সী শিশুকে উদ্ধারের পর তুলে দেয়া হয় পরিবারের কাছে। এ সময় অপহরণকারী শাপলাকে গ্রেপ্তার করে র্যাব। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায় বাসার গেট খুলে 2 ব্যক্তিকে প্রবেশ করায় এক নারী। এর কিছুক্ষণ পর ওই বাসায় আসেন আরও একজন। এর কিছুক্ষণ পরের ফুটেজে দেখা যায় ভুক্তভোগী মায়ের কোল থেকে শিশু জাইফাকে ছিনিয়ে নিচ্ছে সেই নারী। এরও কয়েক মিনিট পর অপহরণকারী সেই নারী শিশুটিকে কোলে নিয়ে বের হয়। সে সময় মালামাল সহ সাথে ছিল আরও 3 জন। কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় আজিমপুরে ফারজানা নামের ওই নারীর বাসায় ডাকাতির পর 8 মাসের শিশুটিকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই তদন্তে নামে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে শুক্রবার রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল, তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল 10 লক্ষ টাকার মতো, সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি, যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল। এবং আমাদের পরবর্তীতে এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, এই পারিবারিকভাবে অন্য কেউ জড়িত আছে কিনা, সেটাও একটি তদন্তের বিষয়। সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। এক প্রশ্নের জবাবে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক দাবি করেন, বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বর্ণনাই দিয়েছে র্যাব। এটি একটা তদন্তাধীন বিষয়, উভয় সংস্থায় তদন্ত করছে। আমরা পুলিশের সাথে সহায়তা করব। পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তবে ওই ঘটনায় কারো গাফিলতি থাকলে তা তদন্ত করা হবে বলেও জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ ও বিদেশ থেকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের 3য় কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করবে। জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরও কিভাবে নতুন পণ্যের রফতানি বাজার তৈরি করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বিএনপির আমদানি রফতানির একটি পরিকল্পনা রয়েছে। আমাদের রফতানি বাজার নিরাপদ এবং সুরক্ষিত রাখতে রফতানিকারকদের জন্য সঠিক সময়ে শিপমেন্টের ডেলিভারি দিনক্ষণ ঠিক রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর এই জন্যই বন্দর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি এটাকে কিভাবে আরো মডার্নাইজ করা যায় এ ব্যাপারেও বিএনপির একটি চিন্তা ভাবনা রয়েছে। জুলাই ও আগস্ট গণ অভ্যুত্থানের সময় আন্দোলন করায় বিদেশের মাটিতে হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়েছে প্রবাসীদের। সে সময় বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো কোনো ধরনের সহযোগিতা করেনি। জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে এমন অভিযোগ করেছেন বক্তারা। এই সময় রাষ্ট্র সংস্কার ও মেরামতে রেমিটেন্স যোদ্ধাদের সম্পৃক্ততা বাড়ানোর দাবি জানান প্রবাসীরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে প্রবাসীদের পাশাপাশি কমিউনিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যের নেতাকর্মীরা। অভ্যুত্থানে চলাকালে বিভিন্ন দেশে প্রবাসীদের ভূমিকা নিয়ে কথা বলেন তারা।
এ সময় রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধির দাবি জানান বিদেশে বসবাসকারীরা। দাবি আকারে আপনাদেরকে বলতে যাচ্ছি, তাদের কথা একটু রাষ্ট্র চিন্তার মধ্যে, রাষ্ট্র সংস্কারের মধ্যে, রাষ্ট্র মেরামতের মধ্যে আপনারা সংযুক্ত রাখবেন। শিল্পপতি উপদেষ্টা হয়েছে, নাট্যকার উপদেষ্টা হয়েছে, আজকে আমাদের মধ্য থেকে, প্রবাসের মধ্য থেকে কে উপদেষ্টা হয় নাই? কেন হয় নাই? আমাদের প্রবাসটা কেন হবো না? আলোচকরা অভিযোগ করে বলেন, এখানে একটা প্রবাসীদের জন্য লাউঞ্জ খোলা হয়েছে, সেই লাউঞ্জের কাজ কি জানি না। আমরা চাই যুদ্ধটা চলমান থাকুক, ভোগান্তিটা কমে যাক। 5 আগস্টের পর কতটা পরিবর্তন হয়েছে সেটাও বিষয়, আর সেটি প্রবাসীরা ভালো বলতে পারবেন যে তারা এখন মিশনগুলোতে যে প্রতিকার পান কিনা, অন্তত একটু ভালো ব্যবহার পাওয়া তো তারা দাবি করতে পারেন। হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন? মানুষ নতুন সরকারের উপর খুশি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের স্বার্থ রক্ষার তাগিদ দেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের একটা সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করা দরকার, তাদের রিকমেন্ডেশন দরকার, যা আমাদের প্রবাসী ভাইদের শুধু না, পুরো বাংলাদেশের জনগোষ্ঠীকেও তার অগ্রগতির ধারায় এগিয়ে নিয়ে যাবে। কিন্তু মন্ত্রীরা করে, এমপিরা করে, সরকারের ঘনিষ্ঠজনেরা করে, এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার যা করেছে তা সবই এলোমেলো। এবং এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো। সংস্কার যে করবেন, 10টা কমিশন করেছেন, 10টা কমিশনের দরকার আছে এরকমও না। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না। প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান দেওয়ারও পরামর্শ দেন তিনি। জমির ব্যবহার কমিয়ে আনতে পারার পাশাপাশি গ্রিড সুবিধা এবং উৎপাদিত বিদ্যুতের ভালো দাম পেলে অনেক উদ্যোক্তাই সোলার বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হবেন। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে এখন ভূমির ব্যবহার প্রায় অর্ধেক কমিয়ে আনা সম্ভব বলেছেন সংশ্লিষ্টরা। তবে সোলার বিদ্যুতের যন্ত্রাংশ বাংলাদেশেই তৈরি হলে বিদ্যুতের উৎপাদন খরচ কমিয়ে আনা যাবে বলছেন উৎপাদকরা। অনেক পরিকল্পনা নেয়ার পরও বাংলাদেশে সোলার বা নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুতের উৎপাদন খুবই নগণ্য। অনেক প্রকল্প নেয়ার পরও তা সফলতার মুখ দেখেনি। দেশি বিদেশি অংশীদারিত্বে একটি বড় সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চান ফরিদুল হক। রাজধানীতে সোলার বিদ্যুৎ প্রদর্শনীতে তিনি হিসেব করছেন সোলার বিদ্যুৎ প্রকল্পে তার ব্যবসায়িক সম্ভাবনার দিক। জ্বালানি সংকটের মুখে বিকল্প ও পরিবেশ বান্ধব বিদ্যুতের উৎস সোলার বিদ্যুৎ এখন বেশি গুরুত্ব পাচ্ছে। তবে ফরিদুল হক বলছেন, ভূমি নির্ভর সোলার বিদ্যুৎ প্রকল্পগুলোতে যদি জমির ব্যবহার অর্ধেক কমিয়ে আনা যায়, পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিড পর্যন্ত নিয়ে যেতে সরকারি সহযোগিতা এবং উৎপাদিত বিদ্যুতের দাম ভালো মিলে, তবে তার মতো অনেকেই এগিয়ে আসবে সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপনে। আমাদের সাথে কথা বলে জানলাম যে প্রায় 500 একর জায়গার উপরে 300 মেগাওয়াটের উপরে সোলার পাওয়ার করা যাবে। কস্ট এফেক্টিভ কীরকম, ওনারা বলছেন যে এটা 4 থেকে 5 বছরের মধ্যে টাকাটা ফেরত চলে আসবে। এখানে অনেক ফ্যাক্টর আছে। দেখা যাচ্ছে যে আমি সোলার পাওয়ার করলাম, ওখান থেকে দেখা গেল আমার গ্রিড লাইন 30 মাইল দূরে, হবে না, এটা কাছাকাছি হতে হবে 4, 5, 6 কিলোমিটারের ভেতরে। সেই সুযোগও আমাদেরকে সরকারকে এগিয়ে আসতে হবে, পাওয়ার গ্রিড লাইন থেকে ওদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে সোলার বিদ্যুতের ব্যবসায়িক সম্ভাবনা বিবেচনায় শিল্প স্থাপন করতে চায় চীনের অনেক প্রতিষ্ঠান। তাদের মধ্যে এক প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন, সোলার বিদ্যুতের যন্ত্রপাতি বাংলাদেশে উৎপাদন করতে পারলে বিদ্যুতের খরচ কম রাখা সম্ভব। ইলেকট্রিক্যাল বিল এভরি মান্থ যেরকম করে খরচ হচ্ছে, ওই তুলনায় যদি বাংলাদেশে তারা ইনস্টেড অফ এক্সপোর্টিং তারা যদি এখানে ম্যানুফ্যাকচার করে, তাহলে কিন্তু আরও কম প্রাইসে সেল করতে পারবে টু দ্য কাস্টমার্স। অন্য কোম্পানি যেরকম ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে বাংলাদেশে মাল, আমরা এখানে ফ্যাক্টরি দিতে চাচ্ছি। বর্তমানে নিম্নমানের সোলার বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে বাজার সয়লাব। এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে অনেকেই হতাশ সোলার বিদ্যুৎ নিয়ে। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। বন্ধ চিনিকলগুলো পর্যায়ক্রমে চালু করতে কাজ করছে সরকার। এজন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এখানে আখ চাষিরাও সম্পৃক্ত আছেন। কৃষকদের প্রণোদনা সহ এগুলো চালু করতে আগে 120 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এখন আবারও 100 কোটি টাকা দেওয়া হবে। দুপুরে দিনাজপুরের শেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শেতাবগঞ্জ চিনিকলকে সম্ভাবনাময় জায়গা উল্লেখ করে তিনি দখল হওয়া জমি উদ্ধারের ঘোষণা দেন। 2020 সালে বন্ধ হয় শেতাবগঞ্জ চিনিকলটি। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও চালু হয়নি দেশের অন্যতম বৃহত্তম এই চিনিকল।
জানাবো খেলার খবর। সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সময়ের প্রয়োজনে মতামত দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সাথে প্রতি জেলায় জুলাই আগস্টে শহীদদের স্মরণে নতুন মাঠের নামকরণ করার উদ্যোগও নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আজ রাজধানীতে নতুন মাঠ উদ্বোধন করতে গিয়ে এসব বলেন ক্রীড়া উপদেষ্টা। দেখুন, ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি। আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে। ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারী মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? তো প্রথম ম্যাচে তো গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল। এখন আজকের এই ম্যাচের কি অবস্থা দেখছেন, জানাবেন বিস্তারিতভাবে। আজকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের যে সিরিজ তার দ্বিতীয় ম্যাচ এবং শেষ ম্যাচ। আজকের এই ম্যাচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আপনি জানেন যে পরিসংখ্যান বলছে যে এই ম্যাচটি সমীকরণে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে মালদ্বীপের জন্য আজকে ড্র করলে যথেষ্ট, কিন্তু বাংলাদেশকে আজকের ম্যাচটা জিততে হবে যদি বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বের যে ড্র হবে সেই ড্রর পট 3-তে যেতে চায়। তো যদি পট 3-তে বাংলাদেশ থাকে তবে পট 4-এ যে সমস্ত দলগুলো থাকবে সেগুলো হবে অপেক্ষাকৃত সহজ দল। 3-তে থাকলে বাংলাদেশের সাথে সহজ দলগুলোর খেলা পড়তে পারে, সেটা এশিয়ান কাপে বাংলাদেশের জন্য ভালো ফল বয়ে আনবে। আর যদি বাংলাদেশ আজকে জিততে না পারে তাহলে কিন্তু পট 3-তে 4-এ পড়ে যাবে এবং 4-এ পড়লে বাংলাদেশের সব খেলাগুলোই হবে কঠিন প্রতিপক্ষের সাথে। সে যাই হোক, আজকে বাংলাদেশের ম্যাচকে কেন্দ্র করে দর্শকরা কিন্তু আসতে শুরু করেছে। আমি আছি এখন জাস্ট 1 নম্বর গেটের সামনে, যেখান দিয়ে দর্শকরা ভেতরে প্রবেশ করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকদের ভিড় গত ম্যাচের থেকে আজকে কিন্তু দর্শকরা অনেক বেশি আগে ভাগেই আসা শুরু করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আজকের ম্যাচের একাদশটা কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা আজকের একাদশটা সাজিয়েছেন একেবারেই পুরাতন যে গত যে ম্যাচটি ছিল সেই ম্যাচের আদলেই। শুধুমাত্র একটি জায়গায় পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে কাজিম কিরমানি, মিডফিল্ডার কাজিম কিরমানির জায়গায় এসেছেন মুজিবুর রহমান জনি। যদিও মুজিবুর রহমান জনি গত ম্যাচে কিন্তু সেকেন্ড হাফে নেমেছিলেন। আজকের ম্যাচটা মাঠ সাজিয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। গোলকিপারে রেখেছেন মিতুল মারমাকে, সেখানে আজকেও জিকোর জায়গা হয়নি। ডিফেন্সে রয়েছেন তপু বর্মন, শাকিল আহমেদ তপু, ইসা ফয়সাল, সাদুদ্দিন। মিডফিল্ডে সোহেল রানা, মোহাম্মদ হৃদয় এবং যেমনটি বলছিলাম যে মুজিবুর রহমান জনি কাজিমের জায়গায়। ফরওয়ার্ডে রয়েছেন শেখ মোরসালিন, রাকিব হোসেন এবং ফয়সাল আহমেদ ফাহিম। এই হচ্ছে হ্যাভিয়ার ক্যাব্রেরার আজকের ম্যাচের যে স্ট্র্যাটেজি, অর্থাৎ মাঠ সাজানোর বিষয়টা, সেটা আপনাকে জানালাম। এখন দেখার অপেক্ষা যে আজকের ম্যাচটিতে কেমন করে সোহেল তপুরা, বিকজ অফ আমি যে কথাটা বলছিলাম আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং কিছু দর্শকও এখানে রয়েছেন, তারা খেলা দেখতে এসেছেন। একটু জানতে চাইবো কেমন দেখতে চান আজকে? আমরা চাই জিততে, অবশ্যই আজকে জিততে চাই, যেহেতু যে পট 3-4-এ যাওয়ার একটা বিষয় আছে, তাই আমরা চাই আজকে বাংলাদেশ জিতুক। গত ম্যাচটা বাংলাদেশের জন্য খারাপ গেছে, আমরা চাই না আজকেও আমাদের হতাশা থাকুক। আমরা চাই আজকে, আমার প্রেডিকশন হচ্ছে 2-0-তে বাংলাদেশ জিতবে, একটা গোল রাকিব করবে আর একটা মোরসালিন করবে। আপনার প্রত্যাশা পূর্ণ হোক, আমরাও সেরকমই চাই যে বাংলাদেশ জিতুক। বাংলাদেশ আজকের ম্যাচটা জিতলে নিশ্চয়ই পট 3-তে চলে যাবে এবং সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য অবশ্যই ভালো হবে। বাংলাদেশ আজকে জিতুক, এই প্রত্যাশা সবার। ধন্যবাদ মুশফিক আপনাকে যুক্ত হবার জন্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।